আমরা শিখেছি আমাদের লার্নিং আউটকাম ছিল the learning outcome in the previous class is are learning outcomes are the definitions of phenols, what are phenols, and the classification of phenols, types of phenols. Then we discussed on the nomenclature of phenols. Then the physical properties of phenols, and also the acidity. That is very, very important topic in this chapter, in phenolic chapter, the acidity of phenols. This is the very, very important topic in phenolic chapter, acidity of phenols. এখন আমাকে কেউ কি বলবে যে acidity of phenol এ কোনো ধরনের কোনো কোয়েরি অথবা কোনো ধরনের কোনো কিছু জানার আছে যে কখন ফেনলের অ্যাসিডিটি বেড়ে যায় কখন কমে যায় বা ফেনলের শুধু ফেনলের অ্যাসিডিটি থেকে ক্লোরো বা নাইট্রোফেনলের অ্যাসিডিটি বেড়ে যায় শুধু ফেনলের যে অ্যাসিডিটি তার থেকে বেশি হচ্ছে নাইট্রোফেনলের তার থেকে বেশি হচ্ছে ডাইনাইট্রোফেনলের তার থেকে বেশি অ্যাসিডিটি হচ্ছে ট্রাইনাইট্রোফেনলের আবার ফেনল থেকে কম হচ্ছে অ্যাসিডিটি কম হচ্ছে মিথাইল ফেনল। জি স্যার। ফেনল এখন এই মিথাইল অর্থতে থাকতে পারে একাতে থাকতে পারে প্যারাতে থাকতে পারে তাহলে এই যে মিথাইল ফেনল অ্যালকাইল ফেনল এদের অ্যাসিডিটি ফেনল থেকে কম নাইট্রো ক্লোরো এই ধরনের ফেনল গুলো কি বলা হয় কার্বনিল কনফিনিউটি ফেনল গুলো এদের অ্যাসিডিটি ফেনল থেকে বেশি থাকে। এই জিনিসটাকে এই কথাগুলোকে যদি সামারাইজ করি আমরা তাহলে আমরা বলতে পারি if phenol has electron withdrawing group, if phenolic compound has electron withdrawing group কোথায় electron withdrawing group at the aromatic nucleus, their acidity will be higher. Their acidity will be higher. Withdrawing group যদি phenolic compound এর aromatic nucleus এ থাকে বা phenolic compound এ যদি electron withdrawing group থাকে তাহলে তাদের acidity বেড়ে যাবে আর যদি phenolic compound এ electron donating group থাকে তাহলে অ্যাসিডিটি বেড়ে যাবে কমে যাবে স্যার সরি অ্যাসিডিটি কমে যাবে। এই কথাগুলো গত ক্লাসে আমরা বলেছি এবং আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য বিভিন্ন কি বলা হয় বিভিন্ন কম্পাউন্ডের যখন এক্সট্রাকশন করা হয় বিশেষ করে কার্বোক্সিলিক প্ল্যান্ট থেকে তখন এই ধরনের ফেনোলিক কম্পাউন্ড পাওয়া যায়। ফ্লেভোনয়েড গুলো তো বলছিলাম যে অল ফ্লেভোনয়েডস মোস্টলি ফেনোলিক কম্পাউন্ড। এছাড়া বায়োলজিক্যালি অ্যাক্টিভ অনেক ম্যাটেরিয়াল আছে যেমন সেগুলো কি বলা হয় ফেনোলিক কম্পাউন্ড। পেয়ারা পাতাতেই বেশি অনেক ফেনোলিক কম্পাউন্ড পাওয়া যায়। অনেক ফেনোলিক কম্পাউন্ড পাওয়া যায় এদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। এই গরম পানি দিয়েছো তুমি এরা আদা দিয়ে কিছু খাও তো এই আজকে এরকম করতে ঠিক আছে দেখতে পারো না একটু সরি তো তাহলে ফেনোলিক কম্পাউন্ডের এই অ্যাসিডিক প্রপার্টিটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তোমরা এই আমার এই ক্লাসের পরে গত ক্লাসের পরেই তোমাদের দেখা উচিত ছিল তোমরা ভালো করে বুঝে নিবে এই জিনিসটা। আর এটা রেজোনেন্স দিয়ে বারবার বলছি রেজোনেন্স দিয়ে এটার এক্সপ্লেনেশন সুন্দরভাবে করা যায়। একটা ফেনোলিক কম্পাউন্ডের একটা হাইড্রোজেন প্রোটন হিসেবে চলে যাওয়ার পরে যে ফেনোক্সাইড আয়ন হয় সেটি রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজ হয় আর রেজোনেন্সের মাধ্যমে যত বেশি স্টেবিলাইজ হবে ওই ফেনল তত সহজে প্রোটনটি ছেড়ে দিবে কারণ ফেনোক্সাইড আয়নের স্টেবিলাইজেশন যদি ফেনল থেকে বেশি হয় তাহলে ফেনল চাইবে কি একটা হাইড্রোজেন
প্রোটন হিসেবে ছেড়ে দেওয়া, এটাই চাইবে। তো আমাদের এই অ্যাসিডিটির কথা আমি বারবার বলছি, এই কম্পারিজনটা মনে রাখতে হবে যদি পরীক্ষায় আসে, why dinitrophenol is more acidic than phenol, এক্সপ্লেইন। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন একটা আসবে, তখন লাগবে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, তো the reactions of phenol, এখন we know the functional group of phenol, জানি তো আমরা নাকি? Functional group of phenol এর কি? Functional group কি? What is the functional group of phenol? OH sir. OH. So they are hydroxy compound. Phenol has hydroxyl functionality, OH functionality. But this functionality is connected, is linked, is bonded to the aromatic nucleus. So they are phenol. কোথায় যুক্ত এই হাইড্রোক্সিল গ্রুপটি? অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত। আর অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত বলেই they can participate, they can give resonance. এদিক বেসিক কথাবার্তা, কিন্তু ফেনোলিক গ্রুপটা অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত বলে তারা কি দিতে পারে? ফেনোলিক গ্রুপটা অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত বলে সে কি করতে পারে? রেজোনেন্স দিতে পারে। রেজোনেন্স দেখাতে পারে। রেজোনেন্স দিতে পারে, কারণ ফেনোলিক গ্রুপের অক্সিজেনে দুইটা লোন পেয়ার আছে, সেই দুইটা লোন পেয়ারের ইলেকট্রন রিং এর দিকে প্রবাহিত করতে পারে, রিং এর দিকে সঞ্চালন করতে পারে ডিরেকশনে দিতে পারে। জি স্যার। এইজন্য রেজোনেন্স ইফেক্ট আছে, আর অ্যালকোহল গুলোর নাই। there is no resonance in alcohol. জি স্যার। এর নাকে একটু দিয়ে দাও তো, একটু ভ্যাসলিন বা কিছু দিয়ে দাও তো, এর একটু এর কাছে যাইতে পারো না তুমি? আচ্ছা, এখন ফেনলের ফাংশনালিটি হচ্ছে OH গ্রুপ। এখন ফেনলের তাহলে there is a two portions in phenolic compound. One is OH portion, another one is aromatic portion. এখন বলে স্যার তাহলে তো অ্যালকোহলে তো দুইটা পোরশন আছে, there is a OH portion, there is a alkyl portion, আছে না? স্যার অ্যালকাইলও দুইটা পোরশন আছে, একটা হচ্ছে R পোরশন আর একটা হচ্ছে OH পোরশন। আর OH অ্যালকোহল গুলোর রাসায়নিক সংকেত, আর ফেনল গুলোর ফেনলের স্ট্রাকচার এই যে এখানে দেওয়া আছে, দেখো কি আছে এখানে? OH একটা পোরশন, এই পোরশনটি হচ্ছে OH পোরশন। এটা হচ্ছে অ্যারোমেটিক পোরশন আর এটা হচ্ছে OH পোরশন। So phenol can give two types of reaction. One is OH involving reactions, another one is aromatic ring having reaction. Aromatic ring কি বলা হয়? ইনভলভিং রিঅ্যাকশনস। আমি কি বুঝাতে পারছি কয় ধরনের রিঅ্যাকশন দেবে ফেনল? Phenol can give two, phenols undergo two types of reaction: aromatic ring involving reaction, OH involving reaction. The aromatic ring involving reaction গুলো তো আমরা অলওয়েজ জানি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। aromatic ring অলওয়েজ কি দেয়? aromatic সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, অর্থাৎ রিং এর একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ইলেকট্রোফাইল ঢুকে। এই যে দেখানো আছে E+ বা ইলেকট্রোফিলিক রিএজেন্ট যদি দেই, সেই ইলেকট্রোফিলিক রিএজেন্ট OH এ না যে কোথায় যাবে? অ্যারোমেটিক নিউক্লিয়াসে যাবে। তাহলে ইলেকট্রোফিলিক কোন ফেনলের সাথে যদি কোনো ইলেকট্রোফিলিক রিএজেন্ট দেই, তাহলে অংশগ্রহণ করবে কে? ফেনলের কোন পোরশন অংশগ্রহণ করবে? রিঅ্যাকশন সাইটটা কোনটা হবে?
Aromatic nucleus, sir. when we use electrophilic reagent, it will react with aromatic nucleus, aromatic portion. It will react aromatic portion. By electrophile give aromatic electrophilic reactions with aromatic nucleus of phenol. মনে থাকবে? Yes, sir. বেনজিন যেমন কি কি রিঅ্যাকশন দেয় বলেছিলাম, বেনজিন gives halogenation, sulfonation, nitration, Fidelkatz reaction. এই চারটে রিঅ্যাকশন বলছিলাম, বেনজিন, টলুইন, মোস্টলি অ্যারোমেটিক নিউক্লিয়াস এই ধরনের রিঅ্যাকশন দেয়। মনে রাখবে, অ্যারোমেটিক নিউক্লিয়াস, অ্যারোমেটিক রিং, অ্যারোমেটিক কম্পাউন্ডস ক্যান গিভ মেইনলি 4 reactions: halogenation reaction, sulfonation reaction, nitration reaction, Fidelkatz reaction. Fidelkatz আবার দুইটা, অ্যালকাইলেশন অ্যাসাইলেশন। তাহলে ব্রোমিনেশন হ্যাঁ, ব্রোমিনেশন রিঅ্যাকশনও তো দেয়। ব্রোমিনেশন ওই যে হ্যালোজেনেশনের মধ্যে পড়ে গেছে, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, এই দুইটা হ্যালোজেনেশন একসাথে বলে ফেলেছি। হ্যালোজেনেশন, ব্রোমিনেশন, ক্লোরিনেশন, এই দুইটা একসাথে হ্যালোজেনেশন বলা হয়। Yes, sir. তাহলে দেখো যে ফেনলের রিঅ্যাকশন ডিপেন্ড করে কিসের উপর? So, OH এর উপর আর aromatic nucleus এর উপর। ফেনলের রিঅ্যাকশন ডিপেন্ড করে ফেনলের সাথে কে রিঅ্যাকশনে আসছে, ফেনলের সাথে কে রিঅ্যাকশন করতে চাচ্ছে তার উপর ডিপেন্ড করে, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে ফেনল দুই ধরনের রিঅ্যাকশন দেয়। একটা রিঅ্যাকশন হচ্ছে ওএইচ ইনভলভিং রিঅ্যাকশন, আর একটা রিঅ্যাকশন হচ্ছে রিং ইনভলভিং রিঅ্যাকশন। রিং ইনভলভিং রিঅ্যাকশনটিকে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই স্লাইডে দেখা যাচ্ছে। এবার এখানে এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফাইল ক্যান অ্যাটাক দ্য অ্যারোমেটিক নিউক্লিয়াস giving orthopara product. তাহলে ফেনল যদি ইলেকট্রোফিলিক রিএজেন্টের সাথে ফেনলের রিঅ্যাকশন ঘটায়, সংগঠন হয়, তাহলে ইলেকট্রোফাইলটা কোথায় কোথায় যাবে? অর্থো পজিশনে যাবে, আবার কোথায় যাবে? প্যারা পজিশন যাবে। অর্থাৎ ফেনল দুইটা প্রোডাক্ট দিবে। একটা প্রোডাক্টে ইলেকট্রোফাইলটা কোথায় আসবে? এই যে প্রথম যে স্ট্রাকচার দেওয়া আছে দেখো, প্যারা পজিশনে ইলেকট্রোফাইলটা আসছে। এই যে দেখা যাচ্ছে, Yes, sir. কোথায় আছে ইলেকট্রোফাইলটি? Para position. প্যারা পজিশনে। আরেকটা দুইটা প্রোডাক্ট দিবে অলওয়েজ। এই যে ফেনলের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে, আরেকটা প্রোডাক্ট পাওয়া যাবে এই জায়গায়। এই যে পয়েন্টটা দেখো, যেখানে এই Yes, জায়গায় sir. Ortho position. অর্থো পজিশনে, এই জায়গায় এখানে একটা প্রোডাক্ট দেখাইছে। তাহলে ফেনলের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে, একটা অর্থো প্রোডাক্ট আর একটা প্যারা প্রোডাক্ট। একটা অর্থো প্রোডাক্ট আর একটা প্যারা প্রোডাক্ট। এখন যদি ফেনলের ব্রোমিনেশন করি তাহলে অর্থো ব্রোমোফেনল, প্যারা ব্রোমোফেনল। এবার আমরা রিঅ্যাকশন গুলোতে চলে যাই। এখানে কেন অর্থো প্যারা প্রোডাক্ট দিবে তার ব্যাখ্যাটা এই স্লাইডে দেওয়া আছে। কারণ যে ইলেকট্রোফাইলটা, কারণটা বলে দিচ্ছি এক লাইনে, তোমরা বেশি ডিটেলস শিখতে গেলে শুধু এটা নিয়ে এই একটা যোগ পড়লে হবে না, তোমাদের তো অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে। এই জন্য আমি মেকানিজম বা এক্সপ্লেনেশন বলি নাই এখানে। কেন অর্থোপ্যারা দিবে, কেন মেটা দিবে না, এই প্রশ্নের বা এই কথার ব্যাখ্যা আমি কিন্তু দেই নাই। তবে এক লাইনে বলে দেই, যেহেতু ইলেকট্রোফাইল এরা পজিটিভলি চার্জড, এদের ইলেকট্রন ফিলিং কি আছে, ক্যাপাবিলিটি আছে। এই অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ডেনসিটি কম আছে, ইলেকট্রনের ডেনসিটি বেশি আছে। অর্থ প্যারা পজিশনে ইলেকট্রনের ডেনসিটি বেশি আছে, এই জন্য ইলেকট্রোফাইল অর্থ এবং প্যারা পজিশনে যায়। এই হলো কথা, এই লাইনটা মনে রাখবে। এবার আমি রিঅ্যাকশনে চলে যাই।
এই যে দেখো ব্রোমিনেশন দেওয়া আছে। এখন আমি বলছিলাম নিচে রিঅ্যাকশনে দেখো, উপরে রিঅ্যাকশনটা পরে দেখো, যে নিচে যে ব্রোমিনেশনটা করা হয়েছে এটাকে রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করতে হয়েছে। রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করার কারণে প্যারাব্রোমোফেনল পাওয়া গেছে। অর্থ প্রোডাক্ট কোথায়? অর্থ পাওয়া গেছে খুব কম। এটাকে বলা হয় সিলেক্টিভ রিঅ্যাকশন। এটা হচ্ছে সিলেক্টিভিটি বা কেমিও সিলেক্টিভিটি বলা হয়। দুইটা প্রোডাক্টই পাওয়া গেছে। এই প্রোডাক্টটা পাওয়া গেছে 80 থেকে কি লেখা আছে 80 থেকে 84%। এর মানে কি? বাকিটা কি? অর্থব্রোমোফেনল হবে বাকিটা। আর বাকিটা হলো অর্থ ব্রোমোফেনল। এটা হলো প্যারা ব্রোমোফেনল। আর বাকি যেটা দেওয়া আছে 84 থেকে বাকি 16% পাওয়া গেছে অর্থ ব্রোমোফেনল। আর যদি রিঅ্যাকশন এত কম বেশি কেন হয়েছে স্যার? হ্যাঁ, যে প্যারা ব্রোমোফেনল এত বেশি হলো, অর্থ ব্রোমোফেনল এত কম হলো কেন? এটার কারণ হচ্ছে এটা রেজোনেন্স স্টেবিলাইজেশন। এটার যদি আমরা রেজোনেন্স যদি দেখি যে ব্রোমো পজিশনে যদি ইলেকট্রোফাইলটা যুক্ত হয় তাহলে তার রেজোনেন্স স্টেবিলাইজেশন বেশি হয়। অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচারের মাধ্যমে যৌগটি সুস্থিত হয়। আর যদি অর্থ পজিশনে ব্রোমিনটা এসে যুক্ত হয় কম রেজোনেন্স স্টেবিলাইজেশন হয়, রেজোনেন্সের সংখ্যা, রেজোনেন্স স্ট্রাকচারের সংখ্যা কম হয়। অর্থাৎ নাম্বার অফ রেজোনেন্স স্ট্রাকচার ক্যান গিভ দ্য আনসার অফ ইউর কোয়েশ্চন। অর্থাৎ রেজোনেন্স স্টেবিলাইজেশন দিয়ে জিনিসটা ব্যাখ্যা করা হয়। এটা রেজোনেন্স স্টেবিলাইজেশন বেশি। এক কথায় আমি অন্যান্য স্ট্রাকচারালি এবং এক্সপ্লেনেশন ডিটেইলস দেই নাই, শুধু বলতে চাচ্ছি যে প্যারাব্রোমো ফেনলের স্টেবিলাইজেশন রেজোনেন্স স্টেবিলাইজেশন বেশি as compared to অর্থব্রোমোফেনল। এখন উপরে রিঅ্যাকশনটা আসি। নরমালি যদি ফেনলের ব্রোমিনেশন করা হয় নরমালি, তাহলে রিঅ্যাকশনে অর্থ প্যারা দেখো তো দুই অর্থ পজিশনে ব্রোমিন ঢুকছে, প্যারাতেও ঢুকছে, পলিব্রোমিনেশন হয়ে যায়, রিঅ্যাকশন কন্ট্রোল করা যায় না। অর্থাৎ ফেনল আর হাইলি রিঅ্যাক্টিভ স্পিসিস। ফেনলের রিঅ্যাক্টিভিটি বেনজিন থেকে অনেক বেশি এই ওএইচ গ্রুপ থাকার কারণে, তাই এই রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা যায় না। আর নিচে রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা হয়েছে ভিন্ন সলভেন্ট, কার্বন ডাইসালফাইড সলভেন্ট ইউজ করার কারণে রিঅ্যাকশনটা কন্ট্রোলে হয়েছে এবং একটা মাত্র ব্রোমিনেশন হয়েছে, মনোব্রোমিনেশন বলা হয়। আর যদি রিঅ্যাকশনকে কন্ট্রোল করা না হয়, সরাসরি ফেনলের মধ্যে ব্রোমিন দেওয়া হয়, তাহলে এই তিনটা ব্রোমিন ট্রাইব্রোমোফেনল, এবং দেখছো একটা মাত্র যৌগ পাওয়া যায়, 100% এটা পাওয়া যায়, অন্য কোনো যৌগ পাওয়া যায় না। এই মেটা পজিশনে ব্রোমিন ঢুকে না। তাহলে পরীক্ষা যদি আসে হোয়াট হ্যাপেন্স when phenol is treated with bromine, লিখবো কোনটা? কথা বলো। তার প্রশ্নটা আরেকবার করেন। What happens when phenol is treated with bromine? স্যার যদি পানির উপস্থিতিতে করা হয় তাহলে তো স্যার ট্রাইব্রোমোফেনল পাবো আমরা। নরমালি এইটা যদি বলা হয় তাহলে এই পানির উপস্থিতি বোঝাচ্ছে। আর যদি বলি যে স্পেসিফিক অ্যাপ্লাইং স্পেসিফিক কন্ডিশন, সিলেক্টিভ কন্ডিশন, এটা বলছে সিলেক্টিভ রিঅ্যাকশন কন্ডিশন, নরমালি এটা করা হয় না। এই রিঅ্যাকশনটা এই যে ফেনলের ব্রোমিনেশন ইন প্রেজেন্স অফ কার্বন ডাইসালফাইড, এটা ভেরি স্পেসিফিক, ভেরি স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন। নরমালি উপরেরটা হয়, উপরেরটা আমরা দিব what happens when bromine is treated with phenol, উপরের রিঅ্যাকশনটা দিব, ট্রাইব্রোমোফেনল পাওয়া যায়। মনে রাখবা। এবার এখানে আসি নাইট্রেশন। ওই যে বলছিলাম যে নাইট্রেশন করলে কয়টা প্রোডাক্ট পাওয়া গেছে, একটা অর্থোনাইট্রোফেনল আর একটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এখানে কিছু আলোচনা দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ যতটুকু পড়া দেখতে পারো, যদি কোনো কিছু বেশি বোঝার দরকার নরমালি লিখবা ফেনল রিঅ্যাক্টস উইথ ডাইলিউট নাইট্রিক অ্যাসিড অর নাইট্রিক অ্যাসিড টু ইল্ড, উৎপন্ন করে, হ্যাঁ, টু প্রোডিউস
a mixture of ortho para নাইট্রোফেনল enough আর নিচে নাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ডিং দেওয়া আছে এটা একটু দেখে নিতে পারো যে নাইট্রোফেনল কিভাবে যদি অর্থ নাইট্রোফেনলের দেখছো যে বায়ে আমার পয়েন্টটা দেখো অর্থ নাইট্রোফেনলের ইন্ট্রা মানে একই মলিকিউলের ভিতরে হাইড্রোজেন বন্ডিং একই মলিকিউলের ভিতরে হাইড্রোজেন বন্ডিং আর প্যারা নাইট্রোফেনলের এই অণু এই নাইট্রোফেনলটি এই প্যারা নাইট্রোফেনলের সাথে হাইড্রোজেন বন্ডিং এটাকে বলা হয় ইন্টার এই যে নিচে লেখা আছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর এখানে একই মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এটাকে বলা হয় ইন্ট্রা INTRA ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর মানে অর্থ নাইট্রোফেনলের ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে প্যারা নাইট্রোফেনলের ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে এই জিনিসটা তোমরা শিখে রাখো তোমাদের কি বলা হয় কোথাও না কোথাও কোনো প্রয়োজনে লেগে যেতে পারে অনেক অনেক ব্যাখ্যার প্রয়োজন হয় যারা হায়ার রিসার্চ করবে বোটানিতে তাদের প্রয়োজন হতে পারে এখানে অর্থোনাইট্রোফেনলের আছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর প্যারানাইট্রোফেনলের ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে এবং এদের প্রপার্টি বয়লিং পয়েন্টে অনেক ডিফারেন্স আছে অ্যাসিডিটিতেও ভিন্নতা আছে এগুলোর কারণে এই হাইড্রোজেন বন্ডিং এর কারণে এখানে সুন্দর আলোচনা দেওয়া আছে জিনিসটা এই স্লাইডটা পড়ে নিবা পরীক্ষাতে আসতে পারে এই প্রশ্ন ইয়াটা অন্তত অ্যাটলিস্ট এত আসতে পারে যে নাইট্রেশনে করলে what happens when phenol is treated with nitric acid সালফোনেশন ফেনলের সালফোনেশন করলে কি পাওয়া যায় দুইটা প্রোডাক্টই আছে না এই যে অর্থ প্রোডাক্ট উপরেরটা আর নিচেরটা কি প্যারা প্রোডাক্ট তাহলে phenol reacts with concentrated sulfuric acid to yield mainly orthosulfonated product. If the reaction is carried out 25 degrees Celsius, mainly the parasulfonated product at 100 degrees Celsius. অর্থাৎ এখানে একটু কথাবার্তা বলা আছে সেটা হলো যদি হায়ার টেম্পারেচারে when phenol is treated with concentrated sulfuric acid at higher temperature, the main product will be প্যারাসালফোনিক যে ফেনল যেটা প্যারা প্রোডাক্ট তুমি যোগটা নাম লেখা দরকার না এটা হলো প্যারা প্রোডাক্ট আর উপরটা হলো অর্থ প্রোডাক্ট ঠিক আছে তাহলে ডিস্টিংগুইশটা কি when sulfuric acid is treated বা phenol is treated with concentrated sulfuric acid at 100 degrees Celsius, the main product will be the para product. আর যদি রুম টেম্পারেচারে করা হয় অর্থ প্রোডাক্ট will be the main product, the major product. ঠিক আছে হ্যাঁ এটা মনে রাখবে এখন এটা হলো কোব রিঅ্যাকশন দেখা যাচ্ছে কোব রিঅ্যাকশন ফেনলের রিঅ্যাকশনগুলো শিখতে হবে কিন্তু আচ্ছা কোব রিঅ্যাকশনটা কি কোব রিঅ্যাকশন হচ্ছে ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন অনেক সময় ফেনলের সাথে হয় অনেক সময় ফেনলের লবণ সোডিয়াম ফেনোক্সাইড ফেনলের সল্ট সোডিয়াম ফেনোক্সাইডের সাথে হয় তো এই রিঅ্যাকশনটা সোডিয়াম ফেনোক্সাইডের সাথেই ভালো হয় ফেনলের সাথে আগে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম যোগ করে সোডিয়াম ফেনোক্সাইড বানানো হয় তারপরে কার্বন ডাই অক্সাইড গ্যাস দেওয়া হয় দিলে উৎপাদ হিসেবে পাওয়া যায় কি সোডিয়াম স্যালিসাইলেট উৎপাদ হিসেবে কি পাওয়া যায় সোডিয়াম স্যালিসাইলেট পাওয়া যায় সোডিয়াম স্যালিসাইলেট পাওয়া যায় এই সোডিয়াম স্যালিসাইলেটকে হাইড্রোলাইসিস করলে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায় তাহলে পরীক্ষা যদি আসে হাউ ক্যান ইউ গেট স্যালিসাইলিক অ্যাসিড ফ্রম ফেনল আসতে পারে the phenol when phenol or the salt of phenol is treated with carbon dioxide an intermediate sodium salicylate is produced on hydrolysis on acidic hydrolysis it will make salicylic acid কথা বোঝা গেছে স্যার আমি আবার বলি when phenol or sodium salt of phenol or sodium salt of phenol is treated with carbon dioxide it will make
sodium salicylate as an intermediate product. Sodium salicylate on acidic hydrolysis, sodium salicylate will give salicylic acid. This reaction was introduced by Cobb scientist Cobb নাম অনুযায়ী এটাকে কোব রিঅ্যাকশন বলা হয়। অথবা পরীক্ষা আসতে পারে রাইট এ শর্ট নোটস অন কোব রিঅ্যাকশন পড়তে হবে। আমরা একটু রেফিডলি যাই, আজকে আমরা শেষ করে দেব এই চ্যাপ্টারটা। ফেনলস উইলিয়ামসন রিঅ্যাকশন, উইলিয়ামসন ইথার সিনথেসিস ফ্রম ফেনল। তাহলে ফেনল থেকে ইথার বানানো যায়। ফেনল থেকে কি বানানো যায়? ইথার বানানো যায় কিভাবে? এই যে সোডিয়াম ফেনোক্সাইড দেখা যাচ্ছে পয়েন্টটা? জি স্যার। সোডিয়াম ফেনোক্সাইড এই যে একেবারে সিম্পল ARONA, হ্যাঁ নিচে দেওয়া আছে, নিচে এই যে এটা সোডিয়াম ফেনোক্সাইড ARONA, এটাকে বলা হয় সোডিয়াম ফেনোক্সাইড। এটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে এই যে ইথার উৎপন্ন করেছে। অক্সিজেনের এই পাশে আর এই পাশে AR, এগুলোকে ইথার বলা হয়। একটা অক্সিজেনের দুই হাতে যদি দুইটা গ্রুপ থাকে আর অথবা AR, তাদের ইথার বলা হয়। তাহলে সোডিয়াম ফেনোক্সাইড অর ফেনল বা সোডিয়াম ফেনোক্সাইড একে অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন ঘটালে ইথার উৎপন্ন হয়। এটা উইলিয়ামসন নামক একজন সায়েন্টিস্ট ইন্ট্রোডিউস করে, এই বিক্রিয়াকে ডিসকভার করে, এজন্য একে উইলিয়ামসন ইথার সিনথেসিস বলা হয়। হ্যাঁ, উইলিয়ামসন ইথার সিনথেসিস বলা হয়, মনে রাখতে হবে। এস্টারিফিকেশন, এটা আরে বাবা অনেক রিঅ্যাকশন। আচ্ছা, এস্টারিফিকেশন এটা আমরা পড়ি, পরের দরকার হলে দুইটা রিঅ্যাকশন পড়বো না। ফেনল, এখানে দুইটা রিঅ্যাকশন দেওয়া আছে, এস্টারিফিকেশনের উপরে দেওয়া আছে হ্যাঁ এসিটিক অ্যানহাইড্রেটের সাথে ফেনলের রিঅ্যাকশন, আর নিচে দেওয়া আছে অ্যাসিড হ্যালাইডের সাথে ফেনলের রিঅ্যাকশন। আমরা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড যখন পড়বো সেখানে দেখব। আমরা একটা রিঅ্যাকশন মনে রাখি, এই দ্বিতীয় রিঅ্যাকশনটা মনে রাখি, ফেনল আর OCl অ্যাসিড হ্যালাইড বলা হয়, এটাকে অ্যাসিড হ্যালাইড বলা হয়। আমার পয়েন্টটা যেখানে আছে এটা অ্যাসিড হ্যালাইড, কার্বক্সিলিক অ্যাসিডের হ্যালাইড। তাহলে ফেনল রিঅ্যাক্টস উইথ অ্যাসিড হ্যালাইড মেকিং স্টার, স্টারের সংকেত দেখো, স্টারের সংকেতে কি থাকে? RCOR, এই সংকেতের যৌগগুলোকে স্টার বলা হয়। এটা ইথারের সাথে গোলমাল করার সুযোগ নাই। ইথারে অক্সিজেনের দুই পাশে দুইটা অ্যালকাইল থাকে, আর এটাতে তুমি ওর হাসি কমাও, হাসি দিতে দিতে কতগুলো হাসি দিয়েছে, মানে 100 হাসি দিছে। তাহলে এখানে অক্সিজেনের দুই পাশে দেখো ইথারে ছিল অ্যালকাইল অ্যারাইড, আর এখানে এক পাশে আছে অ্যালকাইল অথবা অ্যারাইড, আরেক পাশে একটা CO আছে। এই ধরনের যৌগগুলোকে বলা হয় স্টার। তাহলে বলতে চাই যে when phenols are treated or reacted with acid halide in presence of base making ester, this is esterification reaction. It's a esterification reaction. এটাকে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়। এখন এই ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টটা এখন আমি এখানে আর ব্যাখ্যা করব না, এটা আমি পরীক্ষা দিব না। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট এটা আমি পরীক্ষাতে দিব না, ঠিক আছে? জি স্যার। শুধু এস্টারিফিকেশন পর্যন্ত আমি বললাম যে ফেনলগুলো অ্যালকোহল যেমন অ্যাসিডের সাথে অ্যাসিড হ্যালাইডের সাথে এস্টার গঠন করে, একইভাবে ফেনলও কিন্তু এটা অ্যালকোহলের সাথে মিল আছে। অ্যালকোহল অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যাসিড বা অ্যাসিড হ্যালাইডের সাথে এস্টার গঠন করে, আমরা পড়ে আসছি। কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যাসিড হ্যালাইড, কার্বক্সিলিক অ্যাসিডের হ্যালাইডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার গঠন করে। একই রকম ফেনল অ্যাসিড হ্যালাইডের সাথে এস্টার গঠন করে, এটা অ্যালকোহলের সাথে মিল আছে। অক্সিডেশন অফ ফেনল,
আচ্ছা এইটা পড়ি, এরপরের আর কোনো রিঅ্যাকশন পড়বো না। অক্সিডেশন, এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফেনলকে অক্সিডাইজ করলে, অন অক্সিডেশন অফ ফেনল ইট উইল মেক বেনজোকুইনোন। কি উৎপন্ন করে? বেনজোকুইনোন উৎপন্ন করে। ফেনলকে অক্সিডাইজ করলে দেখো এই যে রিং এর ভিতরে চেঞ্জ হয়েছে কিনা দেখো, এখানে রিং এর ভিতরে 3টা ডাবল বন্ড ফেনলের, আর বেনজোকুইনোনের রিং এর ভিতরে কয়টা ডাবল বন্ড? 2টা আছে। 2টা ডাবল বন্ড। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখা সহজ। দুই পাশে 2টা কার্বনিল CO আর মাঝখানে 2টা ডাবল বন্ড, এটাকে বেনজোকুইনোন বলা হয়। তাহলে ফেনলস oxidize into benzoquinone in presence of this oxidizing agent sodium dichromate. Acidic sodium dichromate oxidizes phenol into benzoquinone. মনে থাকবে? জি স্যার। এই ডানেরটা শেখা দরকার নাই, শুধু বাইরের রিঅ্যাকশনটা শিখলে হবে। আরেকটা রিঅ্যাকশন, এটা হলো যে দেখো 2টা ওয়েজ গ্রুপ আছে, এটা ডাইহাইড্রিক অ্যালকোহল হাইড্রোকুইনোন। হ্যাঁ, আমরা সেটা না শিখে শুধু ফেনলের রিঅ্যাকশনটা শিখবো। ফেনলকে অক্সিডাইজ করলে বেনজোকুইনোন পাওয়া যায়, এই রিঅ্যাকশনটা শিখবো। আচ্ছা, ফেনলের 2-3টা প্রিপারেশন শিখি, এগুলো তো অনেক জায়গায় দেখে আসছো এবং অনেক জায়গায় এগুলো রিপিট হবে। ক্লোরোবেনজিন, প্রথম রিঅ্যাকশনটা ক্লোরোবেনজিন থেকে। when chlorobenzene is treated with sodium hydroxide it will make sodium phenoxide. On hydrolysis it will give phenol. এই যে এটা ইয়ার সাথে অ্যালকোহলের সাথে মিল আছে। অ্যালকোহলে আমরা বলছিলাম যে অ্যালকাইল হ্যালাইড গুলো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি উৎপন্ন করে? অ্যালকোহল উৎপন্ন করে। একইভাবে ক্লোরোবেনজিন অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই কন্ডিশনে উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে 300 অ্যাটমসফিয়ার, অনেক বেশি চাপ, 623 কেলভিন টেম্পারেচার, অনেক তাপ। হ্যাঁ, এই উচ্চ তাপমাত্রা এবং চাপে ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইন্টারমিডিয়েট হিসেবে এটা গঠন করে, সামান্য একটু অ্যাসিডিক ওয়াটার দিলে ফেনল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর রিঅ্যাকশনটা শিখবো ফর দ্য প্রিপারেশন অফ ফেনলস। আরেকটা রিঅ্যাকশন শিখি, সেটা হলো ফ্রম ডায়োজেনিয়াম সল্ট। 3 নম্বর রিঅ্যাকশনটা, কারণ 3 নম্বর রিঅ্যাকশনটা শিখলে সুবিধা হবে কি, আমরা এই ডায়োজেনিয়াম, আমরা যখন অ্যামিন পড়বো তখন এই ডায়োজেনিয়াম কিভাবে উৎপন্ন করা হয়, ডায়োজেনিয়ামের রিঅ্যাকশন শিখবো, সেখানে এই রিঅ্যাকশনটা আছে, এই 3 নম্বর রিঅ্যাকশনটা আছে অ্যামিন চ্যাপ্টারে। অ্যামিনের রিঅ্যাকশন হিসেবে এটা আছে, এই 3 নম্বর রিঅ্যাকশনটা আছে, এজন্য আমরা 3 নম্বরটাই শিখি। ঠিক আছে, কি বুঝতেছো? জি স্যার। 2 নম্বর রিঅ্যাকশনটা কিন্তু বেনজিনের ওখানে আছে, বেনজিন ওখানে আমরা পরে আসি। বেনজিনকে সালফোনেশন করলে সালফোনিক অ্যাসিড পাওয়া যায়, এই সালফোনিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করলে ফেনল পাওয়া যায়। এটা আমরা ওখানে শিখে আসছি, দরকার নাই, এটা আমি চাপ দিচ্ছি না। আমি 3 নম্বর রিঅ্যাকশনটা বলতেছি ফেনল প্রিপারেশনের জন্য পড়ার জন্য, যে এনিলিন অথবা অ্যারোমেটিক অ্যামিন, হ্যাঁ, এই নাইট্রাস অ্যাসিড, এটা এই যে সোডিয়াম নাইট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড উৎপন্ন করে, তার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এই এনিলিন নাইট্রাস অ্যাসিডের সাথে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড। এটা মনে রাখতে হবে, বারবার স্ট্রাকচারটা আইকা মনে রাখতে হবে, বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড কি দীর্ঘদিন রেখে দিলে ফেনল হয়ে যায়। এই যে বলছে পানি ওয়ার্ম, মানে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড রেখে কোনো বোতলে রেখে, বোতলে সিপি যদি একটু ঢিলা করে রাখো, বাতাস থেকে জলীয় বাষ্প নিয়ে সে ফেনল হয়ে যায়। তাহলে এটা আমরা শিখবো যে এনিলিন থেকে ডায়োজেনিয়াম সল্ট বানানো হয়, সেই ডায়োজেনিয়াম সল্টকে জাস্ট ইফ ইউ কিপ ওয়ার্ম কন্ডিশন বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড উইল গিভ ফেনল। আমি আসতেছি, কি না আমি দেই না, তোমরা বলছি দেওয়ার জন্য, তাড়াতাড়ি দেই, ঠান্ডা হইলে বলে পিটাইবো, আজকে গরম যদি না খাস বলে পিটাইবো। তাহলে ফেনল 2 ভাবে উৎপন্ন করা যেতে পারে, একটা হচ্ছে ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রেজেন্সে হায়ার কন্ডিশন অ্যাপ্লাই করে ফেনল সিনথেসিস করা যেতে পারে। আর একটা হচ্ছে এনিলিনকে ডায়োজোটাইজেশন করলে, অথবা তোমরা
শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। এইখান থেকেও স্টার্ট করতে পারো, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেও স্টার্ট করতে পারো। এই প্রথম স্টেপটা না লিখলেও চলবে। এনিলিন থেকে ফেনল না দিয়ে তুমি যদি ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে দাও তাহলে আমি মার্কস দিব। আমি কি বুঝাইতে পারছি? একটা স্টেপ কমিয়ে দিলাম জি স্যার। যে diazonium salts can give phenol at warm condition, in warm condition, by Yes, in sir. presence of moisture, when water is treated with diazonium chloride, it will make phenol. It will make phenol. এই স্টেপটা এভাবেও দেখতে পারো। নিচে রিঅ্যাকশনটা দরকার নাই, ওটা চিন্তা করা দরকার নাই, ওই যে কিউমিন থেকে। তাহলে এই ফেনলের দুইটা রিঅ্যাকশনই শিখবে। আর বাকি যেগুলো দেওয়া আছে এগুলো আর দরকার নাই, এগুলো এই যে ল্যাবরেটরি প্রিপারেশন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। ও এই প্রিপারেশনটা কিন্তু দেওয়া আছে, এই যে ক্লোরোবেনজিন থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা শিখে ফেলছি, তাই না? ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইড, হাই প্রেসার হাই টেম্পারেচার সোডিয়াম ফিনঅক্সাইড উৎপন্ন করে, যে সোডিয়াম ফিনঅক্সাইড অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে ফেনল উৎপন্ন করে। তাহলে এটাকে ডাউপ প্রসেস বলা হয়। এইটাই হচ্ছে এখানে 1 নম্বর রিঅ্যাকশনটা, এই যে ফ্রম হ্যালোয়ারিনস। তাহলে এইটাই এখানে দেওয়া আছে। এর মানে এটা যদি আমরা পড়ি এখানে, তাহলে এটা কি বলো ওইখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা সিনথেসিস করলাম। অ্যাপ্লিকেশন ফেনলস পরীক্ষায় আসবে না, এটা আমরা জেনে রাখবো। এটা আমরা এই পেজটা আমরা বোটানির ছাত্র, এটা ইম্পর্টেন্টলি জেনে রাখবো যে ফেনলের অ্যাপ্লিকেশন কি। ফেনল তো যেহেতু কার্বলিক অ্যাসিড, ইটস এ oldest antiseptic agent, antibacterial, antifungal agent also. Is a bactericidal, fungicidal, এত পার্সেন্ট 1 to 2% কনসেন্ট্রেশনে। দেখো কোন কনসেন্ট্রেশন কি করে। তারপরে যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে স্ট্রংলি ইরিটেটিং এন্ড করোসিভ ফর টিস্যুস। শরীরের টিস্যুর জন্য ক্ষতিকর। যদি কনসেন্ট্রেটেড ফেনল পড়ে ওই জায়গার টিস্যু নষ্ট হয়ে যাবে, হয়ে যাবে, সেলটা নষ্ট হয়ে যাবে। এরপরে লোড কনসেন্ট্রেশনে এগুলো বিভিন্ন ধরনের ইয়েতে ব্যবহার করা হয়, যে লজেন্স, থ্রট ড্রপস, নোজ কি বলা হয়, নোজ ড্রপস। এগুলো জাস্ট পরীক্ষা আসবে না, কিন্তু আমরা জেনে রাখবো। আমাদের হাইড্রোক্সি কম্পাউন্ড মোটামুটি 5টা ক্লাসে আমরা শেষ করেছি, অনেকগুলো ক্লাস লেগেছে, অনেক বড়। যাই হোক, আর এখানে ব্যাপার হলো স্লোলি পড়াতে হয়। তোমাদের সাথে তোমরা বুঝছো কিনা, তোমরা জানতেছো কিনা, তোমাদের সাথে তো ইন্টারেক্টিভ ভাবে একেবারে প্র্যাকটিক্যালি হচ্ছে না, যার কারণে আমি অত স্পিডে পড়াতে পারছি না। আর শুধু স্লাইড দেখে গেলে তো হবে না, এই সমস্ত জিনিসের ব্যাখ্যারও প্রয়োজন আছে। তো সবচেয়ে ভালো হয় তোমরা পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে আমাকে জানাবে। হ্যাঁ, জি স্যার। তাহলে আজকে এতটুকুই।